সবাইকে স্বাগতম। এই ভিডিওটা তার জন্য যারা মাধ্যমিক শেষ করার পর হলিক্রস কলেজে ভর্তি হওয়ার স্বপ্ন দেখছেন এবং এই স্বপ্ন বাস্তবায়নের জন্যই আমাদের হলিক্রস কলেজ অ্যাডমিশন প্রিপারেশন গাইডলাইন দিতে আমি চলে এসেছি। আকিফা মঞ্জুর। আমি এইচএসসি ৭০তম ব্যাচের একজন প্রাক্তন শিক্ষার্থী এবং আমার এইচএসসি ২০২১-২২ সেশন। তো সেক্ষেত্রে নিজের লক্ষ্য বাস্তবায়নের জন্য প্রথমত নিজের প্রতি বিশ্বাস এবং লেগে থাকার চেষ্টা করতে হবে। এবং যেহেতু মাধ্যমিক পরীক্ষা শেষ, সেহেতু এখন এই সময়টাতে নিজের বেসিক স্ট্রং করার জন্য এবং কিছু প্রিলিমিনারি ধারণা রেখে আহ কিছু বিষয়বস্তু মাথায় রেখে আমরা সামনে এগিয়ে যাব। এবং সেক্ষেত্রে প্রতিটা বিষয়ের ওপর কিছু গাইডলাইন, প্রিপারেশন স্ট্র্যাটেজি সম্পর্কে আলোচনা করা হবে। প্রথমত হলিক্রস কলেজের অ্যাডমিশন প্রিপারেশনের জন্য কিছু ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন আমরা পাই। সেক্ষেত্রে পরীক্ষার ধরন নিয়ে সবচেয়ে বেশি কমন কোয়েশ্চেন গুলো আসে। আহ, যে কোয়েশ্চেন ফরম্যাট কেমন হবে, এমসিকিউ হবে না লিখিত হবে। সেক্ষেত্রে এটা বলা বাহুল্য যে এমসিকিউ বা সিকিউ কোনটা হবে তার শিওরলি বলা সম্ভব নয়, কারণ ইতোমধ্যে দেখা গেছে যে হয়তোবা এমসিকিউ, সিকিউ বা মিশ্র পদ্ধতির কোয়েশ্চেন হয়ে এসেছে। আমি ২০২১-২২ সেশনে হলিক্রস কলেজ এক্সাম দিয়েছি এবং আমার আহ, পরীক্ষার বিষয়বস্তু ছিল, আহ, পরীক্ষার ধরন ছিল এমসিকিউ টাইপের, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। সব বিষয়ই আমার মাল্টিপল চয়েস কোয়েশ্চেন ছিল। তবে তারপর যখন কোভিড-১৯ চলে আসে এবং তখন অনলাইনে পরীক্ষাটি সংগঠিত হয় এবং সেই পরীক্ষায় এমসিকিউ স্ট্যান্ডার্ডে কোয়েশ্চেন হয়। তবে এক্ষেত্রে আরেকটি জিনিসও বলা বাহুল্য, ২০২৪ সালে ২৪ ব্যাচের স্টুডেন্ট যারা আছে তারা হচ্ছে মিক্সড ফরম্যাটে পরীক্ষা দেয়। মিক্সড ফরম্যাটটা এমন হতে পারে যে হয়তোবা আহ, কয়েকটি ব্যাচে পরীক্ষা হয়। দেখা যাচ্ছে প্রথম ব্যাচে এমসিকিউ স্ট্যান্ডার্ড দিয়ে দিল, পরবর্তী ব্যাচে হচ্ছে লিখিত পরীক্ষার পদ্ধতি থাকতে পারে। সেটি এক ধরনের মিশ্র পদ্ধতি। আরেকটি মিশ্র পদ্ধতি হচ্ছে পরীক্ষার প্রশ্নের মধ্যেই দেখা যাচ্ছে কিছু প্রশ্ন এমসিকিউ স্ট্যান্ডার্ডে হচ্ছে, কিছু সিকিউ এ হচ্ছে। সিকিউ হলেও সেই কোয়েশ্চেন গুলো এমন হয় সেগুলোর জন্য নির্ধারিত জায়গা থাকে এবং তার মধ্যেই আপনাকে উত্তরটা দিয়ে শেষ করতে হবে। তো সুতরাং ফরম্যাটের জন্য কোনো স্পেসিফিক আনসার নেই। তার মানে শুধুমাত্র একটি ফরম্যাটের উপর নির্ভর করে আপনি আপনার প্রস্তুতি নিতে পারবেন না। আপনাকে মূল বইয়ের উপর দুই ধরনের ফরম্যাটের প্রস্তুতি নিতে হবে। সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ আহ হবে যদি পূর্ববর্তী বছরগুলোর প্রশ্ন বিশ্লেষণ করতে পারেন, তবে সেক্ষেত্রে পূর্ববর্তী বছরগুলোর প্রশ্ন শুধুমাত্র আহ শিক্ষার্থীদের থেকে উম, উম, জেনে তারপর সেই প্রশ্নগুলো তৈরি করা হয় এবং দেখা যাচ্ছে সেক্ষেত্রে অনেক প্রশ্ন ব্যাংকও বের হয়। সেগুলোর উপর পুরোপুরি নির্ভর না করাটাই আমি সাজেস্ট করব। আহ, তারপরও প্রশ্নের ধরন দেখার জন্য বা শুধুমাত্র একটি প্রস্তুতি বা একটি আইডিয়া নেওয়ার জন্য দেখা যেতে পারে। তবে মূল বই ছাড়া অন্য কোনো ধরনের সাপ্লিমেন্টারি ডকুমেন্টের উপর আহ যদি ভরসা করেন তাহলে আসলে সময় নষ্ট ছাড়া আর কিছুই হবে না। সুতরাং ফোকাসটা সবসময় মূল বইয়ের উপরে রাখতে হবে। এবং সাম্প্রতিক বছরগুলোতে প্রশ্নের মান এবং কাঠামো দুটোতেই অনেক পরিবর্তন দেখা গেছে আমরা যদি খেয়াল করি। তবে সামনের বছর ২০২১ সালের পর থেকে আহ, দেখা গেছে যে প্রশ্নের ফরম্যাট ডিফারেন্স ছিল এবং সাথে সাথে প্রশ্নের মান এবং প্রশ্নের যেই ধরন এবং দেখা যাচ্ছে টোটাল নাম্বারেও ডিফারেন্স থাকে। সিলেবাস বিষয়ে যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ২০২১ সালের পর থেকে, অর্থাৎ ২০২২-২৩ সেশন থেকে
নির্দিষ্ট সিলেবাস উল্লেখ করে রাখা হচ্ছে। সুতরাং আপনারা যদি প্রিভিয়াস ইয়ারের ভর্তি বিজ্ঞপ্তি সার্কুলার গুলো দেখেন, সেখানে দেখতে পাবেন আপনার নির্দিষ্ট বিষয় উল্লেখ করা আছে। সেই বিষয়গুলোর উপর প্রিপারেশন নিতে হবে, এমসিকিউ এবং লিখিত দুইটার উপরই। তাই প্রস্তুতির আগে সর্বশেষ বিজ্ঞপ্তি অনুসরণ করে নিলেই ভালো হয়। এবং এবার এইচএসসি 26-এর জন্য একটি নির্দিষ্ট বিষয়ভিত্তিক সিলেবাস আছে, সেটি মেনটেন করতে হবে। তবে আমাদের সময় যখন 2021-22 ছিল, তখন আমরা কোনো নির্দিষ্ট সিলেবাস পাইনি। আমাদেরকে সব সাবজেক্টের উপরেই একটু ওভারঅল ধারণা নিয়ে পরীক্ষায় বসতে হয়েছিল। পরীক্ষার সময় এবং কাঠামো নিয়ে যদি বলতে চাই, তবে মোট সময় 1 ঘন্টা বা 1 ঘন্টা 10 মিনিট থাকে। দেখা যাচ্ছে খাতা দেওয়ার এবং তোলার সময়টা ওনারা মাঝে মাঝে প্রশ্নের 1 ঘন্টার মধ্যেই কাউন্ট করে। তো যার কারণে সেটা নাও করতে পারে। এবং নম্বর বন্টন দেখা যাচ্ছে গ্রুপ সাবজেক্ট গুলোর উপর বেশি দেওয়া হয় নম্বরের পার্সেন্টেজ, এবং বাংলা, ইংলিশ, আইসিটি এগুলোতে তুলনামূলক নাম্বার কম দেওয়া হয়, বা নাম্বারের মোট নাম্বারের খুব কম পার্সেন্টেজ সেগুলোতে থাকে। সুতরাং উত্তর করার বিভিন্ন ধরনের কৌশল আছে। অবজেক্টিভের জন্য এক ধরনের প্রশ্ন থাকে এবং সেগুলোর উত্তর করার স্ট্র্যাটেজি একরকম হয়, এবং দেখা যাচ্ছে আপনাকে যখন লিখিত কোনো কিছু দিতে হচ্ছে, তখন সেক্ষেত্রে অল্প জায়গার ভেতরে আপনাকে একটা উত্তর করতে হচ্ছে। তো সেটার জন্য কিছু ইম্পর্টেন্ট টেকনিক আছে, সেগুলো সম্পর্কে আমরা পরবর্তীতে আলোচনা করব। তবে এটাই ছিল ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন মোটামুটি, যেখানে পরীক্ষার ধরন, সিলেবাস, সময় সবকিছু নিয়ে একটি মোটামুটি আইডিয়া দেওয়া সম্ভব হয়েছে বলে আমি মনে করি। আহ, পরবর্তীতে এখন আমরা চলে যেতে পারি আমাদের বিষয় ভিত্তিক প্রিপারেশন স্ট্র্যাটেজির জায়গাগুলোতে, যেখানে আসলে আমাদের প্রথম আলোচ্য বিষয় হতে পারে আজকের জীববিজ্ঞানের প্রথম অধ্যায়, যেটি হচ্ছে জীবন পাঠ। এবং এই চ্যাপ্টারটি মূলত ইম্পর্টেন্ট আমি বলবো এমসিকিউ স্ট্যান্ডার্ড প্রশ্নের জন্য। এবং এমসিকিউ স্ট্যান্ডার্ডে আসলে প্রচুর পরিমাণ নাম এবং প্রচুর পরিমাণ উদাহরণ এবং তাদের বৈশিষ্ট্য সম্পর্কে একটা আইডিয়া নিতে হয়। এবং সেক্ষেত্রে আসলে কোন কোন টপিক ইম্পর্টেন্ট এবং কোন কোন টপিকের ওপর আপনি বেশি জোর দিবেন, সে ব্যাপারে আলোচনা করা হবে। তো সেটি হচ্ছে ভৌত জীববিজ্ঞান এবং ফলিত জীববিজ্ঞান। এবং মূল বইয়ের মধ্যে ভৌত এবং ফলিত জীববিজ্ঞানের বিভিন্ন অ্যাপ্লিকেশনের জায়গা নিয়ে কথা বলা হয়েছে। সেক্ষেত্রে এই জায়গাগুলোর মধ্যে থেকে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকতে পারে, যে কিভাবে আসলে একটা শাখাকে আরেকটা শাখা থেকে ডিফারেন্ট করা হয়, এবং আসলে একটা শাখার বিষয়বস্তু আরেকটা শাখার বিষয়বস্তু থেকে কিভাবে আলাদা। তো সেটি করার ক্ষেত্রে হচ্ছে এমসিকিউ স্ট্যান্ডার্ড বিভিন্ন কোয়েশ্চেন, যেগুলোতে দেখা যাচ্ছে মাল্টিপল চয়েসে এমন কিছু অপশন দিয়ে দেওয়া থাকে, যেগুলো থেকে আসলে সিলেক্ট করতে বলা হয় যে কোনটি ভৌত এবং কোনটি ফলিত জীববিজ্ঞানের অংশ। তো সেক্ষেত্রে আসলে এসএসসি স্ট্যান্ডার্ডের আমরা যে সকল কোয়েশ্চেন গুলো পড়েছি, বা যে সকল এমসিকিউ স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন গুলো করেছি, এর চেয়ে বাইরে আর তেমন কোনো বিশেষ ধরনের বিষয় পড়ার মতো নেই। সুতরাং ভৌত এবং ফলিত জীববিজ্ঞানকে আলাদা করতে পারলেই হচ্ছে সেক্ষেত্রে এমসিকিউ এর জন্য উত্তর করা সম্ভব। আহ, এবার আমরা জীববিজ্ঞানের যে শ্রেণী বিন্যাস রয়েছে, জীবের যে শ্রেণী বিন্যাস রয়েছে, আমাদের দুটো সুপার কিংডম রয়েছে এবং 5টি রাজ্য রয়েছে। এগুলোতে বইয়ের মধ্যেই এক্সাম্পল বেসড বিভিন্ন পড়াশোনা থাকে, যেমন মনেরা যে রাজ্যটি রয়েছে তার কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে এবং তার কিছু এক্সাম্পল আছে। তো সেই এক্সাম্পল গুলোর উপর বেস করে এমসিকিউ স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন হয়। যেমন মনেরা ভাবতো যে একটা প্রাণীর নাম দিয়ে দেবে, এবং হচ্ছে সেটি কি ধরনের বৈশিষ্ট্য সেটি প্রকাশ করে, সেগুলো থাকতে পারে। অনেক ক্ষেত্রে বৈশিষ্ট্যের সাথে সাথে অনেক ক্ষেত্রে পার্থক্য চাইতে পারে। সেগুলো আহ, 2 থেকে 3টার মতো পার্থক্য মনে রেখে রিটেনের জন্য প্রিপারেশন নেওয়া যেতে পারে। এবং শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপের ক্ষেত্রে আমরা দেখেছি যে আমাদের
7টার মতো আহ ধাপ রয়েছে এবং এই ধাপগুলোর আসলে বিশেষ বিশেষ বৈশিষ্ট্য এবং বিশেষ বিশেষ পয়েন্ট রয়েছে মনে রাখার মতো, সেগুলো এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। এবার আসি একটি বিশেষ শ্রেণীবিন্যাসের উপর, সেটা হচ্ছে মানুষের শ্রেণীবিন্যাস। মানুষকে কেন হচ্ছে পার্টিকুলারলি একটি বিশেষ রাজ্য এবং বিশেষ পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র এবং প্রজাতির অন্তর্ভুক্ত করা হয়েছে সে ব্যাপারে বইয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এখন পর্যন্ত যতগুলো আহ, বিষয় আমরা দেখলাম সবগুলোই সেক্ষেত্রে আজ পর্যন্ত খেয়াল করলে এমসিকিউ স্ট্যান্ডার্ড কোয়েশ্চেনই সবচেয়ে বেশি হয়েছে। সুতরাং শ্রেণীবিন্যাসের এই ধাপে, এই 7টা ধাপের ক্ষেত্রে প্রতিটা ধাপের আলাদা আলাদা করে আহ, কিছু বিশিষ্ট কিছু বৈশিষ্ট্য আছে। সে বৈশিষ্ট্যগুলো মনে রাখতে হবে, কারণ এমসিকিউ এর যে অপশন থাকে সেগুলো মাঝে মাঝে কিছুটা কনফিউজিং থাকতে পারে, যার কারণে হচ্ছে আলাদা করা একটু ডিফিকাল্ট হতে পারে। সেজন্য প্রতিটা ধাপের বৈশিষ্ট্যগুলোকে আলাদাভাবে মনে রাখতে হবে। এবার আসি সবচাইতে গুরুত্বপূর্ণ পার্টটিতে। এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে নামকরণ, এবং নামকরণ থেকে প্রতিবারই কিছু না কিছু কোয়েশ্চেন থাকবে। এবং এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট শুধুমাত্র এই একটুকুই। এবং এখানে বোঝার মতো বা মনে রাখার মতো বিষয়বস্তু হচ্ছে নামকরণের যেই প্রক্রিয়াটা, এবং সাথে সাথে হচ্ছে কিছু বিশিষ্ট প্রাণীর নামকরণ। আহ সেক্ষেত্রে বিপদ নামকরণের উদ্ভাবক আমরা সকলে জানি লিনিয়াস, এবং তিনি কিছু পদ্ধতি এবং তিনি কিছু নিয়ম তার নামকরণ পদ্ধতির জন্য তিনি এস্টাবলিশ করে গেছেন, এবং সেগুলো সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি। এবং এখান থেকে বিশেষভাবে পড়ার মতো বিষয় হচ্ছে যে জিনিসগুলো তোমাদের একটি বৈজ্ঞানিক নামকে ইউনিক হতে হবে, এবং একই নাম দুটি পৃথক জীবে ব্যবহারের জন্য কোনো অনুমতি নেই। তবে সেক্ষেত্রে এরকম এমসিকিউ স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন হতে পারে যেখানে বৈজ্ঞানিক নাম বিভিন্ন ধরনের বিভিন্ন লেটার বা কেস ডিফারেন্ট করে দিয়ে দেওয়া থাকবে এবং বলতে পারে যে নিচের কোনটি সঠিক। সেক্ষেত্রে বৈজ্ঞানিক নামটা যদি তুমি না জানো, তবে সেক্ষেত্রে শুধুমাত্র একটা টেকনিক অবলম্বন করে কাজটা করা যেতে পারে, যে তুমি যদি নিয়মগুলো জানো, যদি তুমি বৈজ্ঞানিক নাম নাও জানো, আহ তাও তুমি নিয়মগুলোর অ্যাপ্লিকেশন গুলো দেখে কিন্তু তুমি কাজটা করতে পারো। যেমন অনেক সময় অনেকগুলো অ্যাপ্লিকেশনে অনেকগুলো ইনস্টিটিউট তোমাকে বলে দিবে যে হয়তোবা ইটালিক করার না থাকতে পারে, বা দেখা গেল যে গণনাম এবং প্রজাতির নাম এই দুইটার মধ্যে দুটোরই কেস আহ এক করে দিতে পারে, দুইটাই ক্যাপিটাল লেটার দিতে পারে বা দুইটাই স্মল লেটার দিতে পারে। তবে সেক্ষেত্রে যদি বৈজ্ঞানিক নামটা এক্সিস্ট নাও করে, তাও কিন্তু সেই অপশনটা একটা ভুল অপশন। ঠিক একইভাবে আহ শুধুমাত্র নিয়মগুলো জানা থাকার কারণে অনেক ক্ষেত্রে উত্তর করা সহজ হতে পারে। আহ, আমি আরো সামনে উদাহরণ দিয়ে বোঝাবো যে আসলে এমসিকিউ স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন গুলো ঠিক কিরকম হতে পারে এবং সেগুলো মনে রাখার জন্য কিরকম ট্রিক্স অবলম্বন করবে। এরপর এখানে বৈজ্ঞানিক নামে প্রথম অক্ষর বড় এবং ছোট অক্ষর থাকবে, এবং দ্বিতীয় অংশটির নাম ছোট অক্ষর দিয়ে লিখতে হবে। এটা একটা নিয়মের মধ্যেই পড়ছি, এবং এর উপর বেস করে কিছু এমসিকিউ সামনে দেখানো হবে। তারপর বৈজ্ঞানিক নাম মুদ্রণের সময় ইটালিক অক্ষরে লিখতে হবে। যেমন ইটালিক অক্ষরের ক্ষেত্রে লিখার যে নির্দিষ্ট নিয়ম আছে সেগুলো ফলো করতে হবে। গণ বা প্রজাতির নামের নিচে আলাদা আলাদা ভাবে দাগ দাগ দিতে হবে, সেটা যখন আমরা হাতে লিখবো তখন। কিন্তু যখন মুদ্রণ করবো তখন সেক্ষেত্রে ইটালিক ব্যবহার করা হবে। তাছাড়া অগ্রাধিকার আইন অনুসারে যে বিজ্ঞানী হচ্ছে জীবকে নামকরণ করে তাকে হচ্ছে আহ তার নামটি সর্বপ্রথম গৃহীত হয়। তারপর এখানে বিজ্ঞানসম্মত নামের ক্ষেত্রে কিছু নিয়ম আছে, যেমন হোমো স্যাপিয়েন্স এবং ওরাইজা স্যাটিভা এই দুটোই লিনিয়াস নামকরণ করেছে প্রথম দিকে, যার কারণে অগ্রাধিকার সূত্রে তার
নামের প্রথম অ্যালফাবেটটি যুক্ত করা হয় এবং সাথে করেসপন্ডিং যে সালটা রয়েছে সেটা দেওয়া হয়। তো এক্ষেত্রে এই বেসিক নিয়মগুলো সম্পর্কে আমরা সবাই জানি কম বেশি, এবং নামকরণের এই নিয়মগুলো জানা থাকলে আসলে অনেক এমসিকিউ উত্তর করা সহজ হয়। এবার আসি অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ কিছু আহ, নাম নিয়ে, যেগুলো বইয়েও আছে। সেক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বলতে গেলে বোর্ডেও, এবং সাথে অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে ধান, শাপলা, এবং আরশোলা, ইলিশ, দোয়েল, এবং মানুষ। এই নামগুলো আহ, চেষ্টা করা উচিত যাতে মনে রাখতে, এবং সবগুলো মনে রাখা সম্ভব নয়। তারপরে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোর উপরে আমি সেগুলো বললাম, এবং সেগুলো মনে রাখা যেতে পারে, এবং সেগুলো বানান যাতে ভুল না হয়, বা এভাবে হচ্ছে করা যেতে পারে। অনেক ক্ষেত্রে শুধু এমসিকিউ না দিয়েও শূন্যস্থান পূরণ দিয়ে দেয়, যার কারণে ওই শূন্যস্থান পূরণে আপনাকে আহ সে নামটা লিখতে হয়, যার কারণে নামের স্পেলিং ঠিক থাকাটাও অনেক ইম্পর্টেন্ট। শুধুমাত্র নামের প্রথম পার্টটা মনে রাখলেও যেমন হবে না, ঠিক একইভাবে শুধু দ্বিতীয় পার্টটা মনে রাখলেও হবে না। প্রথম দ্বিতীয় পার্ট এবং কিছু ইম্পর্টেন্ট, আই মিন স্পেলিং যেটা আছে সেটা রাখতে হবে, এবং ইম্পর্টেন্ট কয়েকটা বৈজ্ঞানিক নাম সম্পর্কে আমি কিছুক্ষণ আগে যেটি বললাম সেগুলোকে মাথায় রাখতে হবে। চলে আসি কিছু নমুনা প্রশ্নে। নমুনা প্রশ্নগুলো হচ্ছে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স এবং প্রিভিয়াসলি যারা পরীক্ষা দিয়েছে তাদের থেকে কিছু সংগ্রহ করে সেভাবে তৈরি করা। এবং আসলে এই এমসিকিউ কোয়েশ্চেন গুলো থেকে আমি চাইবো আপনারা আইডিয়া নেবেন, এবং ঠিক কিভাবে আসলে আহ একটা অধ্যায় পড়ার পর তথ্যগুলো মনে রাখতে হবে, এবং তথ্যগুলো মনে রাখার যে স্ট্র্যাটেজি সেটি আপনার অনুসরণ করতে হবে। তো সেইটি নিয়ে আলোচনা করার জন্য প্রশ্নগুলো তৈরি করা। প্রশ্নগুলো আমি বেসিক্যালি এই চ্যাপ্টার পড়ানোর পর আপনাদেরকে দুই ধরনের প্রিপারেশনই নেওয়ার জন্য রেকমেন্ড করব, যার কারণে এমসিকিউ এবং সিকিউ দুই ধরনের প্রশ্ন নিয়ে আহ, এখন আলোচনা করা হবে। তো আমি যেহেতু নামকরণ পদ্ধতি যে বিষয়টি রয়েছে, নামকরণ পদ্ধতি যে টপিকটি রয়েছে সেটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি এই চ্যাপ্টারে। কারণ এখান থেকে আহ বলতে গেলে অনেকগুলো জিনিসপত্র চলে আসে, এবং বেশিরভাগ জিনিসপত্র নামকরণ থেকে আসে এই চ্যাপ্টারে। তো দ্বিপদ নামকরণ পদ্ধতি প্রবর্তককে, সেক্ষেত্রে আহ, যদি লিনিয়াস, আমি আগেও বলেছি এটা খুবই ডাইরেক্ট একটা অ্যান্সার, যার কারণে জিনিসগুলো এই অপশন গুলো সেভাবে থাকে। এরপর আমরা বলেছিলাম বৈজ্ঞানিক নাম পড়াশোনা করতে, গণ এবং প্রজাতি, এবং গণ প্রজাতির আরো যে কয়টা ভাগ ছিল এর আগে সেগুলো নিয়েও কোয়েশ্চেন থাকতে পারে, যে কয়টি ভাগে ভাগ করা হয়েছে। গণ প্রজাতির আগেও আরো 5টা ভাগ ছিল। তো সেগুলো সম্পর্কে আইডিয়া থাকলে আপনি সহজেই বুঝতে পারবেন যে বৈজ্ঞানিক নামের কয়টি অংশ থাকে। এরপর রুই মাছের যে বৈজ্ঞানিক নামটি দেওয়া হয়েছে এখানে, ল্যাবিও রোহিতা, সেখান থেকে আসলে জানতে চাওয়া হয়েছে যে ল্যাবিও সেটি কি নির্দেশ করে। সেক্ষেত্রে আপনি যদি এটা নাও জানেন যে ল্যাবিও রোহিতা রুই মাছের বৈজ্ঞানিক নাম, কিন্তু তারপরেও শুধুমাত্র যদি আপনি একটুকু জানেন যে গণ নামের শুরুতে এল এবং প্রজাতির নামের শুরুতে আম, ছোট হাতের আর দেওয়া হয়েছে, তাহলেও কিন্তু অনেকটা আইডিয়া করা যায় আসলে বড় হাতের অক্ষর যেটি আছে সেটি অবশ্যই গণ নির্দেশ করছে, এবং ছোট হাতের যে অক্ষরটি আছে সেটি প্রজাতি নির্দেশ করছে। তো ঠিক এভাবে করে আপনারা ল্যাবীয় শব্দটিকে আহ আইডিয়া করতে পারবেন যে এটি গণ নাম নির্দেশ করছে। ঠিক এভাবেই আহ আপনাদেরকে সামনেও কিছু এমসিকিউ এর ব্যাপারে শিওর হতে হবে। তবে একটা কথা বলে রাখি, সেক্ষেত্রে হচ্ছে এমসিকিউ এ মাইনাস মার্কিং থাকে। মাইনাস মার্কিং বলতে আপনাকে 4টা এমসিকিউ ভুল হলে 1 নাম্বার কাটা হবে, যার কারণে দেখা যাচ্ছে প্রতি একটার জন্য 0.25 করে কাটা হয়। তো এমসিকিউ স্ট্যান্ডার্ডে এটা একটা ডিসঅ্যাডভান্টেজ, যার কারণে হচ্ছে আসলে ভুল উত্তর করার সুযোগ খুবই কম, এবং করলে আসলে আপনার অসুবিধাটাই বেশি।
তারপর এখানে শ্রেণীবিন্যাস নিয়ে কথা হয়েছে, সেটা হচ্ছে আমাদের ভৌত জীববিজ্ঞান এবং ফলিত জীববিজ্ঞানের যে অংশটি বলেছি সে অংশ থেকে আসছে। এবং সে অংশে কিন্তু আসলে আপনার যে অ্যাপ্লিকেশনটা, মানে জীবের শ্রেণীবিন্যাস নিয়ে আসলে কোন সেকশনটি কাজ করে। তো সেই ক্ষেত্রে অঙ্গ সংস্থান বিদ্যা, শারীরতত্ত্ব, ট্যাক্সোনমি এবং জেনেটিক্স, এই চারটাকে যদি আপনি ডিফারেন্সিয়েট করেন তাহলে অনলি তখনই আপনি বুঝতে পারবেন যে আসলে এই প্রশ্নের আনসার হচ্ছে ট্যাক্সোনমি, অর্থাৎ শ্রেণীবিন্যাস বিদ্যা যেটা সেটি। এবং শারীরতত্ত্ব তো আমরা সকলেই জানি সেটা হচ্ছে ফিজিওলজি। অঙ্গ সংস্থান বিদ্যার একটি নির্দিষ্ট অ্যাপ্লিকেশন আছে এবং জেনেটিক্স যেটি রয়েছে সেটি নির্দিষ্ট অ্যাপ্লিকেশন রয়েছে। তো যার কারণে সেই অ্যাপ্লিকেশন গুলো আপনার ডিফারেন্সিয়েট করা শিখতে হবে। এবার যে কোয়েশ্চেনটি আসছে ভাইরাস, সেটি অবশ্যই বুঝতে হবে যে এটি সুপার কিংডম এবং কিংডম, মনেরা, প্রোটিস্টা, প্লান্টি, ফাঞ্জাই এবং অ্যানিমেলিয়ার যে এক্সাম্পল বেসড যে কোয়েশ্চেন সেগুলো এখানে কিন্তু দেখতে হবে যে ভাইরাস যেটি আছে, ভাইরাস কিন্তু একটি এক্সাম্পল। এটি কোন রাজ্যের অন্তর্ভুক্ত সেটা প্রথমত আপনাকে জানতে হবে, এবং সেই রাজ্যের যে বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যগুলো দিয়ে বাকি আপনি বাকি যেই রাজ্যগুলো আছে সেগুলোকে আপনি আলাদা করতে পারবেন, সেগুলো আপনাকে বুঝতে হবে। ভাইরাস যেমন সেক্ষেত্রে অকোষীয় একটি জীব, যেটি প্রথমেই লেখা থাকে, এবং বাকিগুলো কিন্তু কোষীয় বা এককোষী, বহুকোষী। এই ভাইরাসকে কিন্তু এই অকোষীয় যে বৈশিষ্ট্য সেটির কারণে বাকি রাজ্যগুলো থেকে আলাদা করা হয়েছে। তো এটি হচ্ছে এটির ভাইরাসের একটি গুরুত্বপূর্ণ বা একটি ইউনিক ক্যারেক্টারিস্টিক্স। সো সেক্ষেত্রে সেই জিনিসটা সম্পর্কে একটা আইডিয়া থাকলে আপনার জন্য সুবিধা হবে। সেক্ষেত্রে আপনি রিলেট করে পড়তে পারলে আপনার জন্য সুবিধা হবে। হোমোস্যাপিয়েন্স যে অর্থটি রয়েছে সেখানে স্যাপিয়েন্স শব্দটি অবশ্যই প্রজাতি নির্দেশ করতে হবে, কারণ বৈজ্ঞানিক নাম গণ এবং প্রজাতি দিয়ে। সেক্ষেত্রে আপনি হোমোস্যাপিয়েন্সের কার বৈজ্ঞানিক নাম সেটা না জানলেও চলছে, কিন্তু আপনাকে এটা জানতে হবে যে আসলে কোনটা গণ এবং কোনটা প্রজাতির নাম নির্দেশ করছে। সেক্ষেত্রে অবশ্যই প্রথমটা গণ এবং দ্বিতীয়টা প্রজাতির নাম নির্দেশ করছে। শ্রেণীবিন্যাসের সর্বনিম্ন ধাপ কোনটি? সেক্ষেত্রে আমরা দেখেছি 7টি ধাপের কথা, এবং সেক্ষেত্রে সর্বশেষ ধাপটি হচ্ছে প্রজাতি। এবং সর্বশেষের পূর্বে হচ্ছে গণ, এবং তারপর হচ্ছে তার আগে হচ্ছে পর্ব, তার আগে হচ্ছে পরিবার, তার আগে হচ্ছে পর্ব। এভাবে করে একটি সুনির্দিষ্ট হায়ারার্কি মেনটেন করে ধাপগুলো ঠিক করা হয়েছে। মার্গুলিস এবং হুইটেকারের নাম আমরা প্রত্যেকেই জানি। হুইটেকার একজন বিজ্ঞানীর নাম, এবং তার মতে জীবজগৎকে কয় ভাগে ভাগ করা হয়েছে সেটা আমরা সকলে জানি, 5 ভাগে। মনেরা জগৎ, অর্থাৎ আমাদের যে জগৎটি রয়েছে সেই জগতের ক্ষেত্রে আমাদের 4টি এক্সাম্পল দিয়ে দেওয়া হয়েছে, এবং এই 4টিকে আলাদা করতে শিখতে হবে। এবং এই 4টি কিন্তু 4টি ভিন্ন জগতের অন্তর্ভুক্ত। চলে আসি কিছু নমুনা প্রশ্নে। নমুনা প্রশ্নগুলো হচ্ছে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স এবং প্রিভিয়াসলি যারা পরীক্ষা দিয়েছে তাদের থেকে কিছু সংগ্রহ করে সেভাবে তৈরি করা। এবং আসলে এই এমসিকিউ কোয়েশ্চেন গুলো থেকে আমি চাইবো আপনারা আইডিয়া নেবেন, এবং ঠিক কিভাবে আসলে আহ একটা অধ্যায় পড়ার পর তথ্যগুলো মনে রাখতে হবে, এবং তথ্যগুলো মনে রাখার যে স্ট্র্যাটেজি সেটি আপনার অনুসরণ করতে হবে। তো সেইটি নিয়ে আলোচনা করার জন্য প্রশ্নগুলো তৈরি করা। প্রশ্নগুলো আমি বেসিক্যালি এই চ্যাপ্টার পড়ানোর পর আপনাদেরকে 2 ধরনের প্রিপারেশনই নেওয়ার জন্য রেকমেন্ড করব, যার কারণে এমসিকিউ এবং সিকিউ 2 ধরনের প্রশ্ন নিয়ে আহ, এখন আলোচনা করা হবে। তো আমি যেহেতু নামকরণ পদ্ধতি যে বিষয়টি রয়েছে, নামকরণ পদ্ধতি যে টপিকটি রয়েছে সেটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি এই চ্যাপ্টারে, কারণ এখান থেকে আহ বলতে গেলে অনেকগুলো জিনিসপত্র চলে আসে, এবং বেশিরভাগ জিনিসপত্র নামকরণ থেকে আসে এই চ্যাপ্টারে। তো দ্বিপদ নামকরণ পদ্ধতি প্রবর্তককে, সেক্ষেত্রে যদি লিনিয়াস, আমি আগেও বলেছি এটা খুবই ডাইরেক্ট একটা অ্যান্সার, যার কারণে জিনিসগুলো এই অপশন গুলো সেভাবে থাকে।
এরপর আমরা বলেছিলাম বৈজ্ঞানিক নাম পড়াশোনা করতে, গণ এবং প্রজাতি, এবং গণ প্রজাতির আরো যে কয়টা ভাগ ছিল এর আগে সেগুলো নিয়েও কোয়েশ্চেন থাকতে পারে, যে কয়টি ভাগে ভাগ করা হয়েছে। গণ প্রজাতির আগেও আরো 5টা ভাগ ছিল। তো সেগুলো সম্পর্কে আইডিয়া থাকলে আপনি সহজেই বুঝতে পারবেন যে বৈজ্ঞানিক নামের কয়টি অংশ থাকে। এরপর রুই মাছের যে বৈজ্ঞানিক নামটি দেওয়া হয়েছে এখানে ল্যাবিও রোহিতা, সেখান থেকে আসলে জানতে চাওয়া হয়েছে যে ল্যাবিও সেটি কি নির্দেশ করে। সেক্ষেত্রে আপনি যদি এটা নাও জানেন যে ল্যাবিও রোহিতা রুই মাছের বৈজ্ঞানিক নাম, কিন্তু তারপরেও শুধুমাত্র যদি আপনি একটুকু জানেন যে গণ নামের শুরুতে এল এবং প্রজাতির নামের শুরুতে আম, ছোট হাতের আর দেওয়া হয়েছে, তাহলেও কিন্তু অনেকটা আইডিয়া করা যায় আসলে বড় হাতের অক্ষর যেটি আছে সেটি অবশ্যই গণ নির্দেশ করছে, এবং ছোট হাতের যে অক্ষরটি আছে সেটি প্রজাতি নির্দেশ করছে। তো ঠিক এভাবে করে আপনারা ল্যাবীয় শব্দটিকে আহ আইডিয়া করতে পারবেন যে এটি গণ নাম নির্দেশ করছে। ঠিক এভাবেই আহ আহ, আপনাদেরকে সামনেও কিছু এমসিকিউ এর ব্যাপারে শিওর হতে হবে। তবে একটা কথা বলে রাখি, সেক্ষেত্রে হচ্ছে এমসিকিউ এ মাইনাস মার্কিং থাকে। মাইনাস মার্কিং বলতে আপনাকে 4টা এমসিকিউ ভুল হলে 1 নাম্বার কাটা হবে, যার কারণে দেখা যাচ্ছে প্রতি একটার জন্য 0.25 করে কাটা হয়। তো এমসিকিউ স্ট্যান্ডার্ডে এটা একটা ডিসঅ্যাডভান্টেজ, যার কারণে হচ্ছে আসলে ভুল উত্তর করার সুযোগ খুবই কম, এবং করলে আসলে আপনার অসুবিধাটাই বেশি। তারপর এখানে শ্রেণীবিন্যাস নিয়ে কথা হয়েছে, সেটা হচ্ছে আমাদের ভৌত জীববিজ্ঞান এবং ফলিত জীববিজ্ঞানের যে অংশটি বলেছি সে অংশ থেকে আসছে। এবং সে অংশে কিন্তু আসলে আপনার যে অ্যাপ্লিকেশনটা, মানে জীবের শ্রেণীবিন্যাস নিয়ে আসলে কোন সেকশনটি কাজ করে। তো সেই ক্ষেত্রে অঙ্গসংস্থান বিদ্যা, শারীরতত্ত্ব, ট্যাক্সোনমি এবং জেনেটিক্স, এই 4টাকে যদি আপনি ডিফারেন্সিয়েট করেন তাহলে অনলি তখনই আপনি বুঝতে পারবেন যে আসলে এই প্রশ্নের আনসার হচ্ছে ট্যাক্সোনমি, অর্থাৎ শ্রেণীবিন্যাস বিদ্যা যেটা সেটি। এবং শারীরতত্ত্ব তো আমরা সকলেই জানি সেটা হচ্ছে ফিজিওলজি। অঙ্গসংস্থান বিদ্যার একটি নির্দিষ্ট অ্যাপ্লিকেশন আছে, এবং জেনেটিক্স যেটি রয়েছে সেটি নির্দিষ্ট অ্যাপ্লিকেশন রয়েছে। তো যার কারণে সেই অ্যাপ্লিকেশন গুলো আপনার ডিফারেন্সিয়েট করা শিখতে হবে। এবার যে কোয়েশ্চেনটি আসছে ভাইরাস, সেটি অবশ্যই বুঝতে হবে যে এটি সুপার কিংডম এবং কিংডম, মনেরা, প্রোটিস্টা, প্লান্টি, ফাঞ্জাই এবং অ্যানিমেলিয়ার যে এক্সাম্পল বেসড যে কোয়েশ্চেন সেগুলো এখানে কিন্তু দেখতে হবে যে ভাইরাস যেটি আছে, ভাইরাস কিন্তু একটি এক্সাম্পল। এটি কোন রাজ্যের অন্তর্ভুক্ত সেটা প্রথমত আপনাকে জানতে হবে, এবং সেই রাজ্যের যে বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যগুলো দিয়ে বাকি আপনি বাকি যেই রাজ্যগুলো আছে সেগুলোকে আপনি আলাদা করতে পারবেন, সেগুলো আপনাকে বুঝতে হবে। ভাইরাস যেমন সেক্ষেত্রে অকোষীয় একটি জীব, যেটি প্রথমেই লেখা থাকে, এবং বাকিগুলো কিন্তু কোষীয় বা এককোষী, বহুকোষী। এই ভাইরাসকে কিন্তু এই অকোষীয় যে বৈশিষ্ট্য সেটির কারণে বাকি রাজ্যগুলো থেকে আলাদা করা হয়েছে। তো এটি হচ্ছে এটির ভাইরাসের একটি গুরুত্বপূর্ণ বা একটি ইউনিক ক্যারেক্টারিস্টিক্স। সো সেক্ষেত্রে সেই জিনিসটা সম্পর্কে একটা আইডিয়া থাকলে আপনার জন্য সুবিধা হবে। সেক্ষেত্রে আপনি রিলেট করে পড়তে পারলে আপনার জন্য সুবিধা হবে। হোমো স্যাপিয়েন্স যে অর্থটি রয়েছে সেখানে স্যাপিয়েন্স শব্দটি অবশ্যই প্রজাতি নির্দেশ করতে হবে, কারণ বৈজ্ঞানিক নাম গণ এবং প্রজাতি দিয়ে। সেক্ষেত্রে আপনি হোমো স্যাপিয়েন্সের কার বৈজ্ঞানিক নাম সেটা না জানলেও চলছে, কিন্তু আপনাকে এটা জানতে হবে যে আসলে কোনটা গণ এবং কোনটা প্রজাতির নাম নির্দেশ করছে। সেক্ষেত্রে অবশ্যই প্রথমটা গণ এবং দ্বিতীয়টা প্রজাতির নাম নির্দেশ করছে। শ্রেণীবিন্যাসের সর্বনিম্ন ধাপ কোনটি, সেক্ষেত্রে আমরা দেখেছি 7টি ধাপের কথা, এবং সেক্ষেত্রে সর্বশেষ ধাপটি হচ্ছে প্রজাতি। এবং সর্বশেষের পূর্বে হচ্ছে গণ, এবং তারপর হচ্ছে তার আগে হচ্ছে পর্ব, তার আগে হচ্ছে পরিবার, তার আগে হচ্ছে পর্ব। এভাবে করে একটি সুনির্দিষ্ট হায়ারার্কি মেনটেন করে ধাপগুলো ঠিক করা হয়েছে। মার্গুলিস এবং হুইটেকারের নাম আমরা প্রত্যেকেই জানি। হুইটেকার একজন বিজ্ঞানীর নাম, এবং তার মতে জীবজগৎকে কয় ভাগে ভাগ করা হয়েছে সেটা আমরা সকলে জানি, 5 ভাগে।